হাসিনাকে রাজনীতিতে ফেরানোর ক্ষমতা ভারতের নেই। এবং সর্বশেষ জানাবো, আয়নাঘরে সাজানো হতো ক্রস ফায়ারের নাটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনাকে রাজনীতিতে ফেরানোর ক্ষমতা ভারতের নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন ঘটেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের 1.5 দশকের দীর্ঘ শাসন শোষণের। তীব্র জনরোষের মুখে সেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। তারপর থেকে এই স্বৈরাচার সেখানে আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন নাকি রাষ্ট্রীয় অতিথি হয়ে আছেন তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে কোনো সেনানিবাস বা আধার সামরিক বাহিনীর কোনো বাংলোর মধ্যে কড়া নিরাপত্তার মধ্যে আছেন বলে ধারণা করা যায়। ভারতে আশ্রয় থেকেই শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যা দেশে ক্ষোভ উস্কে দিচ্ছে। দিল্লির কাছে এই বিষয়ে ঢাকার আপত্তি প্রকাশ সত্ত্বেও হাসিনা ভাষণ দিয়েই চলেছেন। এর জেরে ধানমন্ডি 32 নম্বরের শেখ হাসিনার পৈতৃক বাড়ি পর্যন্ত গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে নিয়ে ভারতে কি চিন্তা ভাবনা চলছে তা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে দেওয়া হলেও আসলে তাকে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে এনে বসিয়ে দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে ভারতের নেই। পতনের দিন ভারতে হাসিনার পালিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, 6 থেকে 7 মাস আগে শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন, তখন ভারতের ধারণা ছিল তার এই স্টপ ওভার বড়জোর 6 থেকে 7 ঘন্টার জন্য। সেই ভুল ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি। তাকে পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। আজও রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি ভারতে অবস্থান করছেন। হাসিনার বিষয়ে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, হাসিনার ভবিষ্যৎ আমি বলতে পারি না। তিনি নিশ্চয়ই কোথাও যাচ্ছেন না। অন্য জায়গায় হয়তো অতটা সুবিধা করতে পারবেন না বা যেটাই হোক, ভারতে আছেন, ঠিক আছে। ভারত সরকার তাকে, তিনি থাকবেন, আগেও থেকেছেন। 1975 থেকে 1981 পর্যন্ত এখানেই ছিলেন। সাবেক এই কূটনীতিক বলেন, আমাদের এমন কোনো পলিসি নেই কোনো রাজনৈতিক নেতার জন্য যে তাকে জোর করে ফেরত দেওয়া। দালাই লামাও তো এখনও ভারতেই আছেন। আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসেন তাদের ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক বা নীতিগত বিষয় আছে, আমরা তাদের জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারত তাকে রাখবে, উনি যতদিন থাকতে চান, যতদিন না উনি ওখানে ফেরত গেলে সেফ হবেন। সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারত তাকে রাখবে। তবে রিহ্যাবিলিটেশনের যে আলাপ হচ্ছে, জানি না ভারত সরকার কি ভাবছে। আওয়ামী লীগের তো সেরকম একটা চেষ্টা আছে, আমার মনে হয় না এখন পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি আছে। শেখ হাসিনার ওপর বাংলাদেশের মানুষের ক্ষোভ সহজে যাবে না উল্লেখ করে শ্রী রাধা দত্ত বলেন, 32 নম্বর ভাঙার পর আওয়ামী লীগ একটা সহানুভূতি পেয়েছে, অকারণে যে আরও কিছু ভাঙচুর হয়েছে। শেখ হাসিনার ওপর যে রাগ বিতৃষ্ণা, মনে হয় না তারা এত তাড়াতাড়ি ভুলে যাবে। আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল, তারা নিশ্চয়ই একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আছে। কিন্তু আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনাকে যে সবাই আর কখনো মেনে নেবে না, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। ভারত হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে যাওয়ার বিষয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, একটা জিনিস পরিষ্কার, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে। তার মানে এই নয় যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে হাতে করে বসিয়ে দিতে চাইবে। বাস্তবতা হলো ভারতের সেই ইচ্ছেও নেই, হয়তো ক্ষমতাও নেই। আয়নাঘরে সাজানো হতো ক্রস ফায়ারের নাটক। বগুড়া পুলিশ লাইন্সে দীর্ঘদিন ধরে পরিচালিত হতো একটি গোপন বন্দিশালা, যা পরিচিত ছিল আয়নাঘর নামে। অভিযোগ রয়েছে, এখানে কথিত জঙ্গি ও রাজনৈতিক বিরোধীদের আটকে রেখে করা হতো ভয়াবহ নির্যাতন। অনেককে সাজানো ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। গুম তদন্ত কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। ভুক্তভোগীদের পরিবার বলছে, আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে তুলে নেওয়ার পরও গ্রেফতারের বিষয়টি অস্বীকার করত। দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। তদন্তে জানা গেছে, 2015 সালের মাঝামাঝি সময়ে পুলিশ লাইনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে শুরু হয় এই বন্দিশালার কার্যক্রম, যা পরবর্তীতে রিজার্ভ অফিসের 2য় তলায় স্থানান্তর করা হয়।
গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে বিষয়টি তদন্ত করেছে। সংশ্লিষ্ট কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তার বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো দোষীদের বিচার ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে। তথ্য বলছে 2016 সালের 28 মে বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইলে বাবার সঙ্গে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নেন তুহিন মোল্লাকে। আটকের পর সবজি ব্যবসায়ী তুহিনকে প্রথমে বগুড়া গোয়েন্দা পুলিশ ও পরে পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে থাকা বন্দিশালায় আটকে রাখা হয়। এলাকাবাসী সহ বাবার সামনে থেকে প্রকাশ্যে তুহিনকে তুলে নেওয়া হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অস্বীকার করা হয় তাকে আটকের ব্যাপারটি। বন্দিশালায় আটক রাখার 12 দিন পর তুহিনকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তাকে গাইবান্ধার পল্লী চিকিৎসক দীপ্তি হত্যা মামলার সন্দেহভাজন জেএমবি সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এজাহারে নাম না থাকা তুহিনকে জিজ্ঞাসাবাদেও জড়িত থাকার প্রমাণ পায়নি সিআইডি। পরদিন 10 জন গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় তুহিন। তুহিনের বাবা বাশেদ মোল্লা আহাজারি করতে করতে বলেন, আমার ছেলেকে 6 থেকে 7টি গুলি করা হয়েছিল, যার নামে আগে কখনো মামলা বা অভিযোগ ছিল না। সে এতটাই কি দুর্ধর্ষ অপরাধী হয়েছিল যে তাকে এমনই নির্মমভাবে হত্যা করতে হয়েছে। মসজিদের সামনে থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর ডিবি পুলিশের একাধিক কর্মকর্তা আমার ছেলেকে পুলিশ লাইন্সে বন্দি রাখার বিষয়টি স্বীকার করলেও কেউ সহযোগিতা করেনি। এখন শুধু একটাই চাওয়া, আমার ছেলে অপরাধী হয়ে থাকলে তার আইনিভাবে বিচার হতো। তবে বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডে জড়িত পুলিশের সবার বিচার দাবি করছি। আলোচিত পল্লী চিকিৎসক দীপ্তি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক আব্দুল হান্নান বলেন, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সজীবের জড়িত থাকার কোনো সম্পৃক্ততাই পায়নি। তাকে 2016 সালের 9 জুন রাতে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিতে বলি। তবে পরদিন কেন তাকে ক্রসফায়ার দেওয়া হলো জানা নেই। অভিযোগ আছে নওগাঁর মান্দার আনোয়ার রিমা দম্পতিকে একই বছরের 11 এপ্রিল আটকের পর পুলিশ লাইন্সের বন্দিশালায় রাখা হয়। ওই দিনই স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয় একত্রে। এর 4 দিন পর 15 এপ্রিল অন্তঃসত্ত্বা রিমাকে শেরপুরের একটি বিস্ফোরণ মামলায় কারাগারে পাঠানো হয়। 4 মাস পর 4 আগস্ট কারাগারে হাজতে থাকা রিমা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করেন এবং সেই সন্তান সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর 3 দিন পর রাজশাহীর বাঘমারায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন বগুড়ার বন্দিশালায় আটক থাকা আনোয়ার। 9 বছর পর জেল থেকে বেরিয়ে স্বামী সন্তানের কোনো চিহ্ন পায়নি রিমা। পরিবারের কাছে দেওয়া হয়নি একটি মরদেহ। রিমা আক্তার বলেন, জীবন থেকে যা হারানোর তা হারিয়ে গেছে। তবে আমার নবজাতক সন্তান ও স্বামীর মরদেহ কোথায় দাফন করা হয়েছে এখন তা জানতে চাই। সেই সঙ্গে যারা অন্যায়ভাবে আমার স্বামীকে ক্রসফায়ারে হত্যা করেছে ও আমাদের সাজানো জীবন তছনছ করেছে তাদের বিচার চাই। বগুড়া পুলিশ লাইন্সে বন্দিশালা ও আয়নাঘরে আটক ছিলেন এমন একাধিক বন্দী ও পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় গণমাধ্যমের। পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রথম ও দ্বিতীয় তলায় 2015 সালের মাঝামাঝি থেকে বন্দিশালার কার্যক্রম শুরু হয়। সেখানে বড় বড় হলরুমের মতো কক্ষে বন্দীদের হাত করা পরিয়ে আটক রাখা হতো। 2020 সালের 18 অক্টোবর থেকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে থাকা বন্দিশালার কার্যক্রম সরিয়ে নেওয়া হয় পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের দ্বিতীয় তলায়, যেখানে সাউন্ড প্রুফ কাচের কক্ষে বন্দীদের রাখা হতো। এই বন্দিশালায় দিনের আলো না ফুটলেও রাতের আধারে বন্দীদের নির্যাতনের করুণ আর্তনাদ মিলিয়ে যেত নীরবতার গহ্বরে। বগুড়ার আয়নাঘরের পুরো কার্যক্রমে মাঠ পর্যায়ে জড়িত ছিল বগুড়া ডিবি পুলিশের 4 জন এসআই, 2 জন এএসআই ও 3 জন কনস্টেবল। গত 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 7 সদস্য বগুড়া পুলিশ লাইন্স পরিদর্শন করেন। গত 8 মার্চ গুম কমিশন বগুড়ার সাবেক 4 পুলিশ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা হলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি আলী আশরাফ ভুইয়া, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, ওসি জুলহাস রবি ও নুরি আলম সিদ্দিকী। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, বগুড়া পুলিশ লাইনের গোপন বন্দিশালার বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তবে তদন্তাধীন বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এর আগে গত 4 মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। এখানে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।